গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। আমি তোমাদের আর কে স্যার। আমাদের চলছিল পলিটির লেক্সিকন সিরিজ। তার মধ্যে আমরা দুটো চ্যাপ্টার পড়ে নিয়েছিলাম, একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, একটা সেলেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেন পরের চ্যাপ্টার আমাদের স্টার্ট হয়েছিল প্রিয়াম্বল। প্রিয়াম্বলের একটা ক্লাস হয়েছে, সেই ক্লাসটায় আজকে নিয়ে এগোবো। তার আগে আমাদেরকে জানতে হবে কি আমাদের ক্লাসের রুটিন গুলো কি আছে, যেহেতু রুটিনটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা চেয়েছিলে অনেকবার কি স্যার আমাদের রুটিন দিয়ে দেওয়া হোক, আমাদের রুটিন দিয়ে দেওয়া হোক, সেই জন্য রুটিন নিয়ে এসেছি। রুটিন দেখো, মানডে তোমার, টিউসডে তোমার অ্যান্ড ওয়েডনেসডে তোমার, এই তিনটে দিনে 2 PM থেকে আমি আছি অ্যান্ড 9 PM থেকে আমি আছি। এখানে ইংলিশ 9 PM প্রতিদিন ইংলিশ হবে। অ্যান্ড দুটো থেকে আপাতত এখন পলিটি চলছে, পলিটির আরো একটা চ্যাপ্টার কমপ্লিট হলে দেন আমি হিস্ট্রি করাবো। মানে দুটো থেকে দুপুর 2টো থেকে পলিটি আর হিস্ট্রি অল্টারনেট হিসাবে হবে, ঠিক আছে? করাবে কে? সবগুলো এই ক্লাসগুলো করাবে আর কে স্যার। মানে আমি নিজেই করাবো পলিটি আর হিস্ট্রি, অ্যান্ড ইংলিশও আমি নিজে করাবো। তাহলে ইংলিশের জন্য তোমাদের 3টে দিন থাকছে, 3 days। এটা ইংলিশের জন্য তোমার থাকছে, ঠিক আছে? এই জিনিসটাই আমি ইংলিশের জন্য করাবো। এটা ছিল তোমাদের রুটিন। তাহলে রুটিনটা সুন্দর করে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্রিনশটের মাধ্যমে তোমার রুটিন অনুযায়ী তোমার ক্লাস হবে। এন্ড আজকে ইংলিশ ক্লাস লাইভ আমি স্টার্ট করে দেবো। ইংলিশ ক্লাস, আবার বলছি, ইংলিশ ক্লাস আজকে লাইভে হবে। লাইভে তোমরা সবাই এসে যাও, ইংলিশ ক্লাস আজকে দেখবে, ঠিক আছে? চলো, তাহলে আমাদের কি চলছিল? তোমরা বলবে কি স্যার আমাদের প্রিয়াম্বল চলছিল। আমরা প্রিয়াম্বল স্টার্ট করেছিলাম। প্রিয়াম্বলের অনেক জিনিস পড়েছিলাম। দেন আজকে যে টপিকটা স্টার্ট হবে সেটা হচ্ছে আমাদের ডেমোক্রেটিক ওয়ার্ডটা। ডেমোক্রেটিক ওয়ার্ড, এই ওয়ার্ড যেহেতু কি ফিচার্স গুলো আমরা পড়ছিলাম, এই জিনিসগুলোই আমরা এখানে দেখব। ডেমোক্রেটিক কি? ডেমোক্রেসি আমাদের দু ধরনের হয়ে থাকে। ডেমোক্রেসি আমাদের 2 টাইপসের হয়ে থাকে। একটা হয় ডাইরেক্ট ডেমোক্রেসি, একটা হয় ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ডেমোক্রেসি আমাদের দু ধরনের, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। এবার এই ডেমোক্রেসি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ইনডাইরেক্ট ডেমোক্রেসি চলে। ইনডাইরেক্ট ডেমোক্রেসির মাধ্যমেই আমরা নমিনাল হেড, আমাদের কি আছে? নমিনাল হেড আর আমাদের রিয়েল হেড। সরি, নমিনাল হেড আর রিয়েল হেড, এই দুটোকে ইলেক্ট করি। নমিনাল হেড আমাদের প্রেসিডেন্ট, রিয়েল হেড আমাদের প্রাইম মিনিস্টার। এই দুজনকে আমরা ডেমোক্রেসি, ইনডাইরেক্ট ডেমোক্রেসির মাধ্যমে ইলেক্ট করে থাকি। ডেমোক্রেসি আমাদের, দেন ওয়ার্ড আছে সেকুলার।
সেকুলার ওয়ার্ডটা আমরা 42nd CAA 1976 এ অ্যাড করেছি। সেকুলার মানে হয় স্টেট হ্যাজ নো রিলিজিয়ন। সেকুলার মানে হয় স্টেট, যে দেশ আছে, দেশের কোনো রিলিজিয়ন অফিসিয়াল ডিক্লারেশন দেবে না, দেশের মধ্যে বসবাসকারী মানুষের রিলিজিয়ন বলে দেবে, তার মানে এটা। এই ইন্ডিয়ার মধ্যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় সব জায়গায় বসবাসকারী মানুষের, এই মানুষদের ধর্ম থাকবে। কি বললাম? মানুষদের রিলিজিয়ন থাকবে, মানুষদের ধর্ম থাকবে, কিন্তু যে দেশ আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার কোনো অফিসিয়াল ধর্ম থাকবে না। ইন্ডিয়া বলবে না আমি এই ধর্মে বিশ্বাসী। ইন্ডিয়ায় বসবাসকারী প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো ধর্ম প্র্যাকটিস করতে পারে, সেটাকে সেফগার্ড করবে আমাদের দেশ। কিভাবে সেফগার্ড করবে এটা আমরা জানি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন দিয়ে সেটা সেফগার্ড করে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে দিয়ে আমরা এটা দিয়ে থাকি। এই সেকুলার সম্বন্ধে আগেও বলেছিলাম, আপাতত এই জিনিসটা, এই ডেটাটাই তোমার মনে রাখবে, এটাই তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। সেকুলারের পরে আমাদের একটা পড়তে হয় ওয়ার্ড, সেটা হচ্ছে রিপাবলিক। রিপাবলিক মানে কি? রিপাবলিক মানে নো ডাইনেস্টি রুল, নো মনার্কি। অলওয়েজ যিনি হেড থাকবেন, অলওয়েজ যিনি হেড থাকবেন, অলওয়েজ যিনি হেড অফ দ্য স্টেট হবেন, হেড অফ দ্য স্টেট তিনি হবেন ইলেক্টেড। তাই না? এবার এই ইলেক্টেড হেড কে কে হয়? ইলেক্টেড হেড আমাদের দুজন আছে, সেম জিনিস, PM প্রাইম মিনিস্টার এন্ড দেন প্রেসিডেন্ট। তাই তো? তাহলে রিপাবলিক মানে আমাদের ইন্ডিয়ার কোনো মনার্কি, রাজতন্ত্র থাকবে না, কেউ রাজা আমাদের হেড হবে না। আমাদের হেড হবে আমরা যাকে নির্বাচিত করব, আমরা যাকে ইলেক্ট করব, সেই হবে আমাদের ইলেক্টেড হেড। মানে এটা যদি আমাদের ভারতবর্ষ হয়, এটা আমাদের ভারতবর্ষ হয়, দেন এই ভারতবর্ষের হেড কোনোদিনও কিং হবে না, রাজা হবে না, কিং ওর কুইন হবে না। কেন এই জিনিসটা বললাম? ভারতবর্ষ যখন ব্রিটিশদের আন্ডারে থাকে, দেন ব্রিটিশদের আন্ডারে থাকার সময় আমাদের স্টেটের হেড ছিল ব্রিটিশ কিং ওর ব্রিটিশ কুইন। যেহেতু আমরা স্বাধীন হয়ে গেছি, রিপাবলিক হয়ে গেছি, এই রিপাবলিক হওয়ার ক্ষেত্রে আমাদের দেশের যিনি হেড থাকবেন, তিনি কোন শর্তেই কিং ওর কুইন থাকবে না, তিনি থাকবেন আমাদের দেশের ইলেক্টেড হেড। সেটা হতে পারে আমাদের দেশের প্রাইম মিনিস্টার অর প্রেসিডেন্ট। আমরা জানি আমাদের দেশের হেড, রিয়েল হেড হচ্ছে PM অফ দ্য ইন্ডিয়া এন্ড নমিনাল হেড হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এটা ছিল আমাদের রিপাবলিক। এই রিপাবলিকের সাথে সাথে আরো একটা জিনিস আছে, যে আজ থেকে আমাদের দেশে
যে লটা চলবে সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। মানে আজ থেকে কারো কোনো কথা চলবে না, আজ থেকে সব কথাই চলবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা কিভাবে? এটা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে বলি তোমাদেরকে। এক্সাম্পলের মধ্যে বললাম কি, ধরে নাও আজকে আমরা পিএম ইলেক্ট করলাম। এটা এক্সাম্পল দিচ্ছি কিরম ভাবে রিপাবলিকের ব্রডার মিনিং। প্রাইম মিনিস্টার ইলেক্ট করলাম, এই প্রাইম মিনিস্টার আমাদের 453 সিটস আছে, এর মধ্যে ধরে নাও 500 সিটস লোকসভায় পেয়ে গেল। সিটস কোথায় পেয়ে গেল? লোকসভায়। পাঁচশোটা সিট লোকসভায় ইনি পেয়ে গেছেন। কে পেয়ে গেছেন? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এবার ইনি চাইছেন কি ইন্ডিয়ার আর কোনোদিন যেন ইলেকশন না হয়, নো ইলেকশন। কোনোদিনও যেন ইলেকশন না হয় ইন্ডিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? ইনি করলেন কি, ইনি চাইছেন কি আর কোনো ইলেকশন হবে না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে দিলেন। ইলেকশন না হওয়ার জন্য তো একটা আইন আনতে হবে, দেন আইন আনলেন ইনি সিএ, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা পাস করে দিলেন। এই অ্যাক্টের মাধ্যমে বলে দেওয়া হলো কি আজ থেকে 40 বছর ধরে আর কোনো ইলেকশন হবে না। হাইপোথেটিক্যালি ধরে নিলাম 40 বছর ধরে কোনো ইলেকশন হবে না। দেন আপনি কি করবেন? যেহেতু সংবিধান রুলস এনে দিয়েছে, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আছে রিপাবলিক দেশে, এটাই হচ্ছে সর্বে সর্বা। এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এখানে যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া যে লটা বানিয়েছেন সেটাকে চেক করবে। এই লটাকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া চেক করবে। যদি ভ্যালিড হয় তাহলে ওকে, যদি ভ্যালিড না হয় তাহলে নো বলে দেবে, না আপনি করতে পারেন না। যেহেতু আমাদের এই পিএম এর ইলেকশন পিরিয়ডিক ইলেকশন হয়, পিরিয়ডিক ইলেকশন মানে প্রতি 5 বছর অন্তর অন্তর ইলেকশন করাতে হবে, দেন আপনি কোনো শর্তেই ওই জিনিসটা করতে পারেন না। যেহেতু আপনি আপনি তো 40-50 বছর কন্টিনিউয়াসলি থাকবেন, আপনার পরে অন্য সরকার আসতে পারে, দেন সেই সরকার সেই ল পাস করে আবার চেঞ্জ করে দিতে পারে। অল আই ওয়ান্ট টু সে, রিপাবলিক মানে হচ্ছে কনস্টিটিউশন ইজ দ্য লেক্স রেক্স। ফ্রেঞ্চ একটা ওয়ার্ড আছে লেক্স রেক্স, এর মানে হয় ল ইজ দ্য কিং অফ দ্য কিং, ল ইজ দ্য কিং অফ দ্য কিং। মানে আজ থেকে ইন্ডিয়া যেহেতু রিপাবলিক হয়ে গেছে, তাহলে আজ থেকে ইন্ডিয়ার কিং হয়ে গেছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যাই বলবে সেটাই আমাদেরকে মানতে হবে। এটা ব্রডার সেন্সে আমি বলে দিলাম তোমাদেরকে রিপাবলিকের মিনিং। ক্লিয়ার? আই হোপ পিকচার ইজ ক্লিয়ার। দেন পরেরটা আমাদের আছে জাস্টিস। জাস্টিসের ক্ষেত্রে আমরা 3 ধরনের জাস্টিস দেখি। সোশ্যাল, পলিটিক্যাল আর ইকোনমিক, এই 3টে জাস্টিসের কথা বলা হয়েছে আমাদের প্রিয়াম্বলে, আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্রিয়াম্বলের মধ্যে। সোশ্যাল মানে কি? সোশ্যাল জাস্টিস কাকে বলবো? সোশ্যাল জাস্টিস সেই জাস্টিস গুলো যেখানে নো ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন on the grounds
of caste, creed, religion, etc. সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে আপনি সেই জাস্টিসের ক্ষেত্রে কোনোদিনও ওই জাস্টিস প্রোভাইড করার ক্ষেত্রে আপনি কারো ধর্ম, কারো জাতি, কারো কাস্ট, কারো অন্য কিছু কোনো শর্তেই আপনি দেখতে পারেন না। এটা হচ্ছে আমাদের সোশ্যাল জাস্টিসের ব্যাপারটা। এক্ষেত্রে কোনো শর্তে আপনি কিছু দেখতে পারেন না। ইকোনমিক জাস্টিস, পলিটিক্যাল জাস্টিসের ক্ষেত্রে আমাদের অল পলিটিক্যাল অফিসেস, যতগুলো পলিটিক্যাল অফিস আছে সবগুলো ওপেন টু অল থাকবে। ওপেন টু অল মানে কি, আপনার বয়স হয়ে গেছে, আপনি রাজ্যসভার সদস্য হতে পারেন, আপনার ধর্ম যাই থাকুক, জাতি যাই থাকুক, কালার যাই থাকুক, আপনার জন্ম পশ্চিমবঙ্গে হোক ওর গুজরাটে হোক, আপনার বয়স 35 বছর হয়ে গেছে, আপনি রাজ্যসভার সদস্য পদ নেওয়ার জন্য আপনি ইলেকশনে দাঁড়াতে পারেন। আপনার বয়স 25 বছর হয়ে গেছে, আপনি সেক্ষেত্রে লোকসভার ইলেকশনে দাঁড়াতে পারেন। আপনি যে ধর্মের, যে জাতির, যে কাস্টের, যেখানকারই লোক হন না কেন, এটাকেই বলে পলিটিক্যাল অফিসেস ওপেন টু অল। আপনি প্রাইম মিনিস্টারের জন্য কি হয়, লোকসভায় ইলেকশন হয়, সেই ইলেকশনে দাঁড়াতে পারেন। দেন রাজ্যসভায় দাঁড়াতে পারেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যতগুলো আপনার এজ হয়েছে, বয়স হয়েছে, আপনার জন্য পলিটিক্যাল অফিস খোলা আছে, আপনি যান, ইলেক্ট হয়ে যান, দেন সেই পোস্টে এসে যান। এটাকে বলে আমাদের পলিটিক্যাল জাস্টিস। দেন ইকোনমিক জাস্টিস আছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এর আগেও বলেছিলাম আমি, ইকুয়াল ডিস্ট্রিবিউশন। ইকুয়াল ডিস্ট্রিবিউশন কি, অপরচুনিটি। আমরা ইকুয়ালি অপরচুনিটি ডিস্ট্রিবিউট করব। গরিব মানুষকেও যেরকম ভাবে অপরচুনিটি দেবো, ধনীকেও সেরকম ভাবে অপরচুনিটি দেবো। অপরচুনিটি মানে কি, ধরে নাও কোনো বিজনেস খোলার ক্ষেত্রে যেখানে দরকার আছে, টাকার দরকার আছে, ধরে নাও 5 লাখ রুপিস। এবার 5 লাখ রুপিস যে মানুষের থাকবে, সে যে কোনো জাতির হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো জায়গার হোক, ও যদি 5 লাখ রুপিস থাকে সরকারকে জমা দেবে, সরকার সেই অপরচুনিটি গুলো দেবে, এই জায়গায় আপনি এই ফ্যাক্টরি অন করতে পারেন, দেন আপনি গিয়ে ফ্যাক্টরি অন করে নিলেন। এটাকে বলা হয় ইকুয়াল অপরচুনিটি। দেন এই ইকুয়াল অপরচুনিটিও আমরা ইকোনমিক জাস্টিসের ক্ষেত্রে ডেলিভার করে থাকি। এটা ছিল আমাদের জাস্টিসের পয়েন্ট। দেন আছে আমাদের লিবার্টি। এটা খুবই ইম্পর্টেন্ট। লিবার্টির ক্ষেত্রে আমরা বলেছি লিবার্টি অফ ফেথ, বিলিফ, ওয়ার্শিপ, এক্সপ্রেশন, এগুলো আমরা দিয়ে থাকি এই লিবার্টির মানে। এবার এটা কিভাবে দিয়ে থাকি আমরা, লিবার্টিতে এটা দিয়েছি আমরা ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে। ফান্ডামেন্টাল রাইটসে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়নের মাধ্যমে। অফ রিলিজিয়ন, লিবার্টি দিয়েছে। এর এবার একটা কাহিনী আছে। লিবার্টি মানে, লিবার্টি একজন মানুষকে দেওয়া হবে যে সুন্দরভাবে নিজের ফেথকে, তোমার যা বিশ্বাস আছে সেটা তুমি এনজয় করতে পারো, নিজের বিলিফকে, তুমি যে ধর্মে বিশ্বাসী সেটা এনজয় করতে পারো, নিজের ওয়ার্শিপকে, তুমি যেভাবে নিজের ঈশ্বরকে আরাধনা করতে পারো সেটা তোমার ইচ্ছে। And তার সাথে সাথে এক্সপ্রেশনকে, তুমি কিভাবে নিজের ধর্মকে প্রচার করবে, এক্সপ্রেস হবে, ইটস আপ টু ইউ, এটা তোমার ব্যাপার হচ্ছে। এই শর্ত অনুযায়ী তো আমাদেরকে দেওয়া হয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। এটাই তো সেটা, এটা আমরা দিয়েছি 25 থেকে 28 নম্বর আর্টিকেলে। এটাই তো লিবার্টি। এবার আপনারা বলবেন কি স্যার
এই যে লিবার্টি আর সেকুলার এর মধ্যে ডিফারেন্স কি? সেকুলার ওয়ার্ডটা আমরা অ্যাড করেছি 1976-এ, তাই না? তাহলে এর আগে কি আমাদের ভারতবর্ষ সেকুলার ছিল না, ধর্মনিরপেক্ষ ছিল না? অবভিয়াসলি আমাদের ভারতবর্ষ শুরু থেকেই ধর্মনিরপেক্ষ আছে, সেটা আমরা লিবার্টির মাধ্যমে দিয়ে দিয়েছি। এই যে এই জিনিসটা সেকুলার ওয়ার্ডটা, এটা 1976 সালে অ্যাড করা হয়েছিল। অ্যাড করেছিলেন কে? ম্যাডাম ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কেন করেছিলেন? ফর পলিটিক্যাল রিজন। ইন্দিরা গান্ধী অ্যাড করেছিলেন পলিটিক্যাল রিজনের জন্য। পলিটিক্যাল রিজনের জন্য। পলিটিক্যাল রিজন মানে কি? যেহেতু তখন যদি আমরা ভারতবর্ষকে বলি, ভারতের প্রত্যেকটা মানুষকে বলি কি ভারতবর্ষের ধর্ম কিছু নেই, ভারতবর্ষ নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ একটা দেশ, এখানে ভারতবর্ষে বসবাস করে প্রত্যেকটা মানুষ নিজের ধর্ম এনজয় করতে পারে, দেন ম্যাডাম ইন্দিরা গান্ধীর ভোট সংখ্যা বিশাল হারে আসতো মাইনরিটি থেকে এন্ড লোয়ার কাস্ট থেকে। সেই ভোট নেওয়ার জন্য ম্যাডাম ইন্দিরা গান্ধী 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেকুলার ওয়ার্ডটা অ্যাড করেছিলেন। কি তার আগে কি এই 1976-এর আগে আমরা সেকুলার ছিলাম না? অবভিয়াসলি ছিলাম। এখানে দেখে নাও, একজন মানুষ কি ধর্মে বিশ্বাস করবে সেটাও এনজয় করতে পারে, কিভাবে সে আরাধনা করবে, পুজো করবে না কি করবে সেটা ওর ব্যাপার, ওর নিজস্ব একটা বিলিফ আছে নিজস্ব ধর্মের প্রতি, সেটা করতে পারে। এন্ড ওই ধর্মটাকে ওপেনলি এক্সপ্রেশন, মানে তুমি যদি কোনো ধর্মে বিশ্বাসী হয় তো ওই ধর্মের যে সিম্বল গুলো হয় সেই সিম্বল গুলো তুমি এনজয় করতে পারো, কাপড় পরিধান করতে পারো। এটা আমাদের B.R. আম্বেদকর শুরুতেই দিয়ে দিয়েছিলেন। ম্যাডাম ইন্দিরা গান্ধী 1976-এ এটা অ্যাড করে জাস্ট পলিটিক্যাল কজের জন্য অ্যাড করেছিলেন, যাতে ওনার ভোট ব্যাংক বাড়ে। এটা ছিল লিবার্টি। পরের ওয়ার্ড আছে ইকুয়ালিটি। ইকুয়ালিটির ক্ষেত্রে আমরা তিনটি জিনিস মনে রাখি। সোশ্যাল ইকুয়ালিটি, পলিটিক্যাল ইকুয়ালিটি, ইকোনমিক ইকুয়ালিটি। আমি কি বললাম? আমরা তিনটি জিনিস মনে রাখি, সোশ্যাল ইকুয়ালিটি, পলিটিক্যাল ইকুয়ালিটি, এই জিনিসগুলো আমরা মনে রাখি। সোশ্যাল ইকুয়ালিটির মধ্যে কি আছে? সোশ্যাল ইকুয়ালিটির মধ্যে রাইট টু ইকুয়ালিটি আমরা দিয়েছি। রাইট টু ইকুয়ালিটি মানে আইনের চোখে সবাই সমান, এটা আমরা দিয়েছি কত? ART মানে আর্টিকেল 12 থেকে 14-র মধ্যে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে দিয়ে দিয়েছি রাইট টু ইকুয়ালিটি। পলিটিক্যাল ইকুয়ালিটির মধ্যে আমরা দিয়েছি দুটো জিনিস, 3 to 6 আর্টিকেল এন্ড আর্টিকেল 3 to 5। এই 3 to 5 এর মধ্যে আমরা দিয়েছি ইলেকটোরাল রোল, যেটা আপনারা ইলেকটোরাল রোল যেটা আপনারা ভোটার লিস্ট বলে থাকেন, এন্ড আর্টিকেল 3 to 6 এর মধ্যে রাইট টু ভোট বলি আমরা, রাইট টু ভোট। ইকোনমিক ইকুয়ালিটির মধ্যে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসিতে সেটা দিয়েছি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটা আমরা দিয়েছি আর্টিকেল 39 এর মধ্যে ডিপিএসপিতে। ঠিক আছে? সোশ্যাল ইকুয়ালিটি মানে কি? আইনের চোখে সবাই সমান, সোশ্যালি সবাই সমান। আপনি যদি কোনো ক্রাইম করে থাকেন অ্যান্ড কোনো যদি SP ক্রাইম করে থাকে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তাহলে আইনের চোখে দুজনই সমান, দুজনকেই জাজ সেম জাজমেন্ট দেবেন। যদি আপনি যে ক্রাইম করে থাকেন, ধরে নিন আপনি সাইকেল চুরি করার জন্য আপনাকে 3 মাসের জেলে বন্দি করেছে, SP কেও সাইকেল চুরি করার জন্য 3 মাসে জেলে বন্দি করবে। এটা কি বলে? রাইট টু ইকুয়ালিটি, আইনের চোখে সবাই সমান। পলিটিক্যাল রাইট, আপনার 325 নম্বর ধারায় আপনার ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোল দেওয়া হয়েছে, যেখানে আপনার নাম আছে, এন্ড 326 326 ধারায় আপনি সেই ইলেকটোরাল নাম অনুযায়ী
আপনি বিধানসভা, লোকসভা অ্যান্ড দেন তারপর বিধান লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে গিয়ে আপনি ভোট দিতে পারেন। ইকোনমিক ইকুয়ালিটির ক্ষেত্রে আর্টিকেল 39-এ ইকুয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়েছে ইকোনমিকের, এটা আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে পড়বো, এই জিনিসটাই আমি এখানে বললাম। তাহলে ইকুয়ালিটি আমাদের 3 ধরনের ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেওয়া হয়েছে, সেম লাইক জাস্টিসও যেরকম আমাদের 3টে দেওয়া হয়েছে, সোশ্যাল, পলিটিক্যাল এন্ড ইকোনমিক জাস্টিস, সেম অনুযায়ী আমাদের এটাকে দেয়া হয়েছে ইকুয়ালিটি। ওকে, তো এই ছিল আমাদের ইকুয়ালিটির কাহিনী। চলো লাস্ট একটা ওয়ার্ড আছে আমাদের ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটিতে কি আছে আমাদের, আমরা সেন্স অফ ব্রাদারহুড বোঝানোর জন্য এই ওয়ার্ডটাকে সবচেয়ে বেশি ইউজ করি। সেন্স অফ ব্রাদারহুড মানে কি, কালকে আমাদের ইন্ডিয়ান নেসকে বোঝানোর জন্য কি আমরা সবাই ভারতীয়, কালকে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছে, সেখানে আমরা কি কোনো ধর্ম দেখেছি, কোনো জাতি দেখেছি ম্যাচকে এনজয় করার ক্ষেত্রে, সেখানে আমরা দেখেছি আমরা সবাই ভারতীয়, ভারতীয় জার্সি পরে সেটাকে এনজয় করেছি, সেটাকে ইন্ডিয়াননেস বলে। ফ্র্যাটার্নিটি আমরা দেখাই সিঙ্গেল কনস্টিটিউশনের মাধ্যমে, সিঙ্গেল কনস্টিটিউশনের মাধ্যমে। আমাদের ভারতবর্ষে একটাই কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় কি লেখা থাকে আমাদের, কোনোদিনও স্টেটের নাম লেখা থাকে না, সেখানে লেখা থাকে রিপাবলিক অফ ইন্ডিয়া, রিপাবলিক অফ ইন্ডিয়া। দেন এই রিপাবলিক অফ ইন্ডিয়া মানে আপনি ভারতবর্ষের বাসিন্দা আছেন, একটাই পুরো ভারতবর্ষের মধ্যে, এই যে আমাদের ভারতবর্ষ, এই পুরো ভারতবর্ষে আমাদের একটাই সংবিধান চলে, এই পুরো ভারতবর্ষে একটাই সংবিধান, সরি একটাই সিটিজেনশিপ চলে, সেটা হচ্ছে ভারতীয় সিটিজেনশিপ। এখানে কোনো শর্তেই বলা হয় না আপনি পশ্চিমবঙ্গের সিটিজেন আছেন, আপনি বিহারের সিটিজেন, আপনি রাজস্থানের সিটিজেন। এখানে আমরা বলেছি আমাদের ভারতের ক্ষেত্রে সিঙ্গেল সিটিজেনশিপ অ্যাকসেপ্টেড। অনেকগুলো দেশ ডুয়েল সিটিজেনশিপ নেই, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, এর 2টো সিটিজেনশিপ আছে, মানে একজন মানুষ পাকিস্তানের সিটিজেনশিপ নিতে পারে এন্ড সেই মানুষ অন্যান্য দেশ, সেই দেশগুলো যারা ডুয়েল সিটিজেনশিপ অফার করে সেটা নিতে পারে। এবার আপনার কোয়েশ্চেন হয়ে যাচ্ছে মাঝে মধ্যে হয়তো, স্যার একজন পাকিস্তানি সিটিজেন কি ইন্ডিয়ার সিটিজেনশিপ নিতে পারে, ইন্ডিয়ার নাগরিকত্ব নিতে পারে? অবভিয়াসলি নিতে পারে, কিন্তু তাহলে তাকে পাকিস্তানের সিটিজেনশিপ ছেড়ে দিতে হবে, এই জন্যই যেহেতু ভারতবর্ষে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ এলাও করেছি। মানে ভারতের একজন যদি সিটিজেন হয়, নাগরিক হয়, তাহলে সেক্ষেত্রে সে কোনোদিনও অন্য দেশের নাগরিক হতে পারে না, যেহেতু ভারতের সিঙ্গেল সিটিজেনশিপ আছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানের ডুয়েল সিটিজেনশিপ আছে, মানে পাকিস্তানের মানুষ পাকিস্তানের সিটিজেনশিপ থাকতে পারে এন্ড ব্রিটেনের সিটিজেনশিপ থাকতে পারে, অন্যান্য দেশেরও সিটিজেনশিপ থাকতে পারে, কিন্তু সেই সব দেশের সিটিজেনশিপ থাকবে যেখানে যে দেশগুলো ডুয়েল সিটিজেনশিপ অফার করে, আমরা সিঙ্গেল সিটিজেনশিপ অফার। এটা ছিল আমাদের ফ্র্যাটার্নিটির ধারণা। লাস্ট কোজ, লাস্ট একটা হয় আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ইজ প্রিএম্বল a part of Indian Constitution, part of Constitution? Question. Then second হয়, can it be amended? এই দুটো কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন হলো প্রিএম্বল কি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট? প্রিএম্বল কি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পার্ট? ওর প্রিএম্বল কি অ্যামেন্ড করা যাবে, সংশোধন করা যাবে? পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? এই দুটো কোয়েশ্চেন আমাদের অনেক সময় বিশাল হারে ঝামেলা করি। এই দুটো কোয়েশ্চেনকে আমরা ছোট্ট একটা ডিফারেন্ট মাধ্যমে
ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে বুঝে নেব। এখানে বললাম একটা কেস আছে রে বেরুবারি ভার্সাস এক্সচেঞ্জ অফ এনক্লেভ, এক্সচেঞ্জ অফ এনক্লেভস। দেন এখানে কেস আছে একটা কেশবানন্দ ভারতী versus state of Kerala, তো দুটো কেসে দু ধরনের মন্তব্য আমাদেরকে সুপ্রিম কোর্ট দিয়েছে। এতে বলেছে preamble is not a part of Indian Constitution দেন তাই জন্য এটাকে it cannot be amended। সেকেন্ড বলেছে preamble is a part of Constitution। then it can be amended। বুঝে গেলেন? আচ্ছা, এখানে এই যে কেসটা হয় এটাকে আমি সুন্দর করে লিখে দিচ্ছি। এক্সচেঞ্জ অফ এনক্লেভস। এই কেসটা কবেকার কেস? এই কেসটা আছে 1960-এর। এটা আছে এটা আছে 1973। বুঝে গেলেন? তাহলে হচ্ছে এটা। এবার আমরা দুটো কেস পড়বো, ওই কেসের মাধ্যমে পড়ে দেন আমরা কনস্টিটিউশন জিনিসটাকে বুঝবো। কেসগুলো তোমাদেরকে পড়াতে হবে, নাহলে বুঝতে পারবে না। এই ছোকটা অনেকগুলো পরীক্ষায় তোমার কাজে দেবে। কোন কেসে বলা হয়েছে প্রিএম্বল ইজ এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছে, এন্ড কোন কেসে বলা হয়েছে প্রিএম্বল ইজ নট পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখানে নট আছে, এখানে পার্ট আছে। বুঝে গেছেন? তাহলে রে বেরুবারি বা বেরুবারি ইউনিয়ন কেস এক্সচেঞ্জ অফ এনক্লেভ 1960 সালে হয়েছিল। তাতে বলা হয়েছিল প্রিএম্বল ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট না, সেই জন্য একে অ্যামেন্ড করা যাবে না। কিন্তু 1973 সালে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেসে বলা হয় প্রিএম্বল ইজ এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, হেন্স একে অ্যামেন্ড করা যাবে। সেই জন্য আমরা এটাকে অ্যামেন্ড করেছিলাম 1976 সালে, 3টে ওয়ার্ড অ্যাড করেছিলাম। চলো, এটা ছিল তোমাদের ক্লাস। পরের দিন আমি তোমাদেরকে দুটো কেস পড়াবো, সেই কেসের মাধ্যমে তোমরা সুন্দর করে প্রিএম্বলের এই জিনিসটা বললো কেন, একটা কেসে বলা হলো প্রিএম্বল অফ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, একটাতে নট পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, পুরো রিজন গুলোই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাসগুলোকে হিউজ অ্যামাউন্টে শেয়ার করো। যতই শেয়ার করবে ততই আমার এনার্জি বাড়বে, আমি সুন্দর সুন্দর করে প্রেজেন্টেশন করে নিয়ে আসবো। হ্যাভ এ গুড ডে।